নমস্কার বন্ধুরা। নমস্কার, কেমন আছো সকলে? কাল সরস্বতী পুজো, তাই তো? তো আজ এসো আমরা জেনে নিই মনোবিজ্ঞানের উদ্দেশ্য এবং ব্যক্তিগত ও সামাজিক জীবনে মনোবিজ্ঞানের উপকারিতা বা দ্য এম অ্যান্ড ইউটিলিটি অফ সাইকোলজি, ইউটিলিটি ইন ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোশ্যাল লাইফ, তাই তো? তো আমরা পড়ছি মনোবিজ্ঞান, দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়ের লেখা এই বইটি থেকে। তাহলে এসো আমরা জেনে নিই এর উপকারিতা কী। কোনো মানুষই একা একা বাঁচে না। বাঁচবার জন্য প্রত্যেককেই অন্যান্য মানুষের সঙ্গে নানা রকম সম্পর্কে আসতে হয়। ফলে প্রত্যেকেই সুস্পষ্ট বা অস্পষ্টভাবে অনুভব করে অন্যান্য মানুষকে ঠিকমতো বুঝতে পারা বা না পারার উপর তার নিজের জীবনের সুখ স্বাচ্ছন্দ্য বহুলাংশেই নির্ভরশীল। ব্যবসায়ী, শিক্ষক, চিকিৎসক প্রভৃতি প্রত্যেকের পক্ষেই অপরাপর মানুষের আচরণ সঠিকভাবে বোঝা প্রয়োজন। জীবিকার কথা বাদ দিলেও এমনকি নিজের পারিবারিক গণ্ডিটুকুর মধ্যেই আত্মীয় স্বজনের সঙ্গে বাঞ্ছিত সম্পর্ক বজায় রাখার উদ্দেশ্যে পরস্পরকে ঠিকমতো বোঝা বা জানা দরকার। কিন্তু শুধু অন্যান্য মানুষকে বোঝবার সমস্যা নয়, প্রত্যেকের পক্ষেই নিজেকেও ঠিকমতো বোঝবার প্রয়োজন আছে। কেননা প্রত্যেকেরই কম বেশি ব্যক্তিগত সমস্যা আছে এবং এ জাতীয় সমস্যার সমাধানের জন্য প্রত্যেকের পক্ষেই নিজের বৈশিষ্ট্য, নিজের চিন্তাভাবনা, আবেগ, অনুভূতি জাতীয় আভ্যন্তরীণ অবস্থাগুলিকে ভালো করে জানা দরকার। অতএব অপরকে জানা এবং নিজেকে জানা উভয় উদ্দেশ্যেই সকলের কাছে মনোবিজ্ঞান আকর্ষণীয় ও প্রয়োজনীয় বিবেচিত হতে পারে। কিন্তু মনোবিজ্ঞানের নির্দিষ্ট উদ্দেশ্যের দিক থেকে এই পরিস্থিতিটির অর্থাৎ মনোবিজ্ঞানের প্রতি সকলের স্বাভাবিক আগ্রহের সুবিধাও আছে, অসুবিধাও আছে। কেননা মনোবিজ্ঞানের নির্দিষ্ট উদ্দেশ্য হলো আচরণ সংক্রান্ত বৈজ্ঞানিক জ্ঞান এবং মনোবিজ্ঞানের পক্ষে বিজ্ঞান হিসাবে প্রতিষ্ঠিত হবার ইতিহাস তুলনায় সাম্প্রতিক। এই জন্যই এ জাতীয় বৈজ্ঞানিক জ্ঞান এখনও বহুলাংশেই গবেষণা সাপেক্ষ। এই ক্ষেত্রে মনোবিজ্ঞানের প্রতি সকলের স্বাভাবিক আগ্রহ একদিকে যেমন মনোবিজ্ঞানের গবেষণার সহায়ক হয়, অপরদিকে তেমনই সেই গবেষণার পথে কিছুটা বাধাও সৃষ্টি করে। কেননা কোনো একটি বিষয়ের প্রতি আগ্রহ সে বিষয়ে গবেষণার সহায়ক হলেও মনোবিজ্ঞানের প্রতি এই স্বাভাবিক আগ্রহের ফলে অনেকেই শখের মনোবিজ্ঞানী বা অ্যামেচার সাইকোলজিস্ট হবার উপক্রম করতে পারেন। অর্থাৎ বৈজ্ঞানিক গবেষণার সুকঠিন ও সুসংহত পন্থা অবলম্বন না করেই মানব আচরণের রহস্য উদ্ঘাটনের প্রবণতা দেখাতে পারেন। ফলে মানব আচরণ সংক্রান্ত বিবিধ অবৈজ্ঞানিক ধারণা প্রশ্রয় পাবার সম্ভাবনা, এই জাতীয় সম্ভাবনা মনোবিজ্ঞানের মতো একটি তরুণ বিজ্ঞানের পক্ষে বিশেষ বিপজ্জনক। অতএব এই জাতীয় সম্ভাবনার প্রতিষেধক হিসাবে মনোবিজ্ঞানের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে সুস্পষ্টভাবে সচেতন থাকা প্রয়োজন। অর্থাৎ মনে রাখা প্রয়োজন, মনোবিজ্ঞানের উদ্দেশ্য হলো মানব আচরণ সংক্রান্ত নির্ভুল ও বৈজ্ঞানিক জ্ঞান। তার জন্য নির্ভুল বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে আয়াস সাধ্য গবেষণার পথ ধরে অগ্রসর হবার প্রয়োজন অবৈজ্ঞানিক কল্পনা প্রবণতা বর্জন এবং বস্তুনিষ্ঠ সংযম। এখানে একটা জিনিস না বলে পারছি না, এটা কিন্তু যে কোনো বিজ্ঞানের সাধনার জন্যই দরকার। সে বিজ্ঞান প্রযুক্তিবিদ্যা হোক, মানে সে বিজ্ঞান প্রযুক্তিগত হোক, সে বিজ্ঞান আধ্যাত্মিক হোক, যাই হোক, বিজ্ঞানের উদ্দেশ্য বস্তুনিষ্ঠ জ্ঞান হলেও সে জ্ঞান বন্ধা বা শুষ্ক নয়। অর্থাৎ আমাদের ব্যবহারিক জীবনে সেই জ্ঞানের একটি প্রয়োজনীয় প্রয়োগমূলক দিকও বর্তমান। বস্তুত সাধারণের কাছে এ জাতীয় প্রয়োগমূলক দিকটির জন্যই বৈজ্ঞানিক জ্ঞানের বিশেষ গুরুত্ব। স্বভাবতই মনোবিজ্ঞানের উদ্দেশ্য বন্ধা বা শুষ্ক জ্ঞান নয়। মনোবিজ্ঞানে মানব আচরণ সংক্রান্ত যে বৈজ্ঞানিক জ্ঞান অর্জন করা হয়, আমাদের ব্যবহারিক জীবনে তারও উপযোগিতা থাকা বাঞ্ছনীয়।
কিন্তু স্বাধীন বিজ্ঞান হিসাবে মনোবিজ্ঞানের ইতিহাস বলতে মাত্র 1 শতাব্দীরও কম। এবং এই ইতিহাসের প্রথমাবস্থায় অর্থাৎ স্বাধীন বিজ্ঞান হিসাবে মনোবিজ্ঞান যখন নেহাতি শৈশবাবস্থা, তখন মনোবিজ্ঞানে প্রধানতই গবেষণামূলকভাবে বিবিধ তথ্য সংগ্রহের প্রচেষ্টা হয়েছে। বাস্তব ব্যবহারিক জীবনে সেই তথ্যগুলির বিশেষ কোনো উপযোগিতা থাকেনি, কিন্তু মনোবিজ্ঞান ক্রমশ এ জাতীয় শৈশবাবস্থা অতিক্রম করে অগ্রসর হয়েছে এবং বিশেষ করে বুদ্ধির অভীক্ষা বা ইন্টেলিজেন্স টেস্টস, ব্যক্তিত্বের অভীক্ষা বা পার্সোনালিটি টেস্টস প্রভৃতি আবিষ্কৃত হবার পর থেকে মনোবিজ্ঞান ক্রমশই ব্যবহারিক জীবনের নানা সমস্যা সমাধানে বিশেষ সহায়ক হয়ে উঠেছে। আজকের দিনে বিবিধ ক্ষেত্রে মনোবিজ্ঞানের উপকারিতা তর্কাতীত। এই উপকারিতাকে আমরা প্রধানত দুভাগে ভাগ করতে পারি। এক, ক, ব্যক্তিগত জীবনে উপকারিতা, আর খ, সামাজিক জীবনে উপকারিতা। তো এসো জেনে নিই ব্যক্তি জীবনে মনোবিজ্ঞানের উপকারিতা। ব্যক্তি জীবনে আধুনিক মনোবিজ্ঞানের উপকারিতা বলতে প্রধানত দুরকম। এক, চিকিৎসামূলক, আর দুই, পরামর্শমূলক। আধুনিক মনোবিজ্ঞানের চিকিৎসামূলক উপযোগিতার দিকটি সুস্পষ্টভাবে বোঝার জন্য মানসিক রোগের চিকিৎসায় নিযুক্ত প্রধানত 3 রকম ব্যক্তির মধ্যে পার্থক্য দেখা দরকার। এই 3 প্রকার ব্যক্তি বলতে: ক, মনোরোগ চিকিৎসক বা সাইক্রিয়াটিস্ট, মনোসমীক্ষক বা সাইকো অ্যানালিস্ট, আর গ, আরোগ্য সহায়ক মনোবিজ্ঞানী বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। আচ্ছা, তাহলে আমরা 3 প্রকারের ব্যক্তি পেলাম যারা যারা এই ব্যাপারে গবেষণা বা আমাদের সাহায্য করতে পারেন। তাহলে তারা কারা কারা? মনোরোগ চিকিৎসক বা সাইকিয়াট্রিস্ট, মনোসমীক্ষক বা সাইকো অ্যানালিস্ট, আর আরোগ্য সহায়ক মনোবিজ্ঞানী বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। এদের মধ্যে মনোরোগ চিকিৎসক চিকিৎসক প্রকৃতপক্ষে ডাক্তার বা চিকিৎসকই, অর্থাৎ তিনি সাধারণভাবে চিকিৎসা বিজ্ঞানে শিক্ষা গ্রহণের পর মানসিক রোগের চিকিৎসায় বিশেষজ্ঞ হয়েছেন। ইনি বৈদ্যুতিক অভিঘাত বা ইলেকট্রিক শক এবং ওষুধপত্রের সাহায্যে মানসিক রোগীর চিকিৎসা করেন। মনোসমীক্ষকও সাধারণত চিকিৎসকই, তবে তিনি ওষুধপত্র প্রভৃতি ব্যবহার করেন না। তার বদলে সিগমুন্ড ফ্রয়েড প্রবর্তিত মনোসমীক্ষণ পদ্ধতিতে বা সাইকো অ্যানালিটিক মেথড এর মাধ্যমে কয়েকটি মানসিক রোগের চিকিৎসা করেন। এই পদ্ধতিও তার সার্থকতা প্রসঙ্গে আমরা পরে প্রত্যাবর্তন করব, মানে এই বইতে পরে আলোচনা করা হয়েছে। আরোগ্য সহায়ক মনোবিজ্ঞানী সাধারণভাবে মনোবিজ্ঞানের শিক্ষা লাভ করার পর বিশেষ করে মনোবিজ্ঞানের অভীক্ষা বা সাইকোলজিক্যাল টেস্টস এবং মনোবিজ্ঞানমূলক চিকিৎসা বা সাইকোথেরাপি নামের কয়েকটি কৌশলে পারদর্শিতা অবলম্বন করেন। এদের মধ্যে অবশ্য মানসিক রোগের চিকিৎসার প্রধানতম দায়িত্ব মনোরোগ চিকিৎসকের উপরই, কিন্তু তিনি ক্রমশই আরোগ্য সহায়ক মনোবিজ্ঞানীর উপর বিশেষভাবে নির্ভরশীল হয়েছেন। প্রথমত, রোগের লক্ষণ নির্ণয়ের মনোবিজ্ঞানের অভীক্ষাগুলি বিশেষ উপযোগিতা প্রতিপন্ন হয়েছে এবং এই অভীক্ষাগুলির প্রয়োগ করে আরোগ্য সহায়ক মনোবিজ্ঞানী রোগীর বুদ্ধি, ব্যক্তিত্ব প্রভৃতি বিষয়ে বিশেষজ্ঞ অভিমত দিতে পারেন। মনোরোগ চিকিৎসক যে অভিমতের উপর নির্ভর করে রোগ লক্ষণ নির্ণয় করেন। দ্বিতীয়ত, অনেক ক্ষেত্রে রোগ নিরাময়ের ক্ষেত্রে বৈদ্যুতিক অভিঘাত এবং ওষুধপত্রের ব্যবহার ছাড়াও মনোবিজ্ঞানমূলক চিকিৎসা বা সাইকোথেরাপি নামের কয়েকটি কৌশলের সহায়তা প্রয়োজন হয়। এগুলির জন্য আরোগ্য সহায়ক মনোবিজ্ঞানীর সাহায্য একান্ত প্রয়োজন। এইভাবে আধুনিক মনোবিজ্ঞান মানসিক রোগের চিকিৎসা ক্ষেত্রে বিশেষ উপযোগী প্রমাণিত হয়েছে। ব্যক্তি জীবনে আধুনিক মনোবিজ্ঞানের আরেকটি প্রধান উপকারিতা হল পরামর্শমূলক
উন্মাদ রোগ প্রভৃতি প্রকট মনোবিকারের ক্ষেত্রে মনোরোগ চিকিৎসকের সাহায্য প্রয়োজন হয়, কিন্তু অনেক সময় দেখা যায় এই জাতীয় প্রকট মনোবিকারের লক্ষণ পরিস্ফুট না হলেও ব্যক্তি বিশেষ অত্যন্ত কঠিন মানসিক সমস্যার সম্মুখীন হয় এবং তার সমাধানকল্পে প্রয়োজন হয় বিশেষজ্ঞের সাহায্য। পরামর্শদাতা মনোবিজ্ঞানী সেই ব্যক্তিকে উপযুক্ত পরামর্শ দিয়ে সাহায্য করে থাকেন, কিন্তু তার কাজ শুধুমাত্র কঠিন মানসিক সমস্যার ক্ষেত্রে পরামর্শ দেওয়া নয়। বুদ্ধি, প্রবণতা বা অ্যাপটিটিউড, ব্যক্তিত্ব বা পার্সোনালিটি প্রভৃতি নির্ণয় করার মনোবিজ্ঞানমূলক অভিক্ষার বা সাইকোলজিক্যাল টেস্টসের সাহায্যে মনোবিজ্ঞানী নানাভাবে ব্যক্তি বিশেষের বিবিধ বৈশিষ্ট্য নির্ণয় করে তাকে বিবিধভাবে পরামর্শ দিতে পারেন। শিশু ও কিশোরদের শিক্ষা প্রভৃতি প্রসঙ্গে মনোবিজ্ঞানীর এ জাতীয় পরামর্শের বিশেষ উপকারিতা দেখা যায়। এই পরামর্শের উপর নির্ভর করে ব্যক্তি বিশেষের জীবিকা বৃত্তি প্রভৃতি নির্ণয় করার নানা সহায়তা হয়। তাই আজকাল অনেক শিক্ষা কেন্দ্রে, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞানমূলক পরামর্শের জন্য বিশেষ বিভাগ স্থাপনের আয়োজন দেখা যায়। অনেক সময় পরামর্শদাতা মনোবিজ্ঞানমূলক চিকিৎসার বা সাইকোথেরাপি এর দায়িত্ব গ্রহণ করেন এবং এই চিকিৎসা কৌশলের সাহায্যে নানাবিধ ব্যক্তিগত সমস্যা সমাধানে সহায়ক হন। তাহলে আমরা এই পর্যন্ত জানতে পারলাম যে তিনভাবে আমরা সাহায্য পেতে পারি। এক মানে তিন রকমভাবে সাহায্য পেতে পারি। কাদের থেকে? সেই তিন বিশিষ্ট ব্যক্তিরা কারা কারা? কি বলবো, সাইকিয়াট্রিস্ট, সাইকো অ্যানালিস্ট আর আরেকজন হলেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। এদের কাজ কি? সামনে যাকে আনা হয়েছে তার অসুবিধা কত মাত্রায় তার উপর নির্ভর করে যে কোন ব্যক্তিবিশেষ আমাদের সাহায্য করবেন। যদি প্রকটভাবে হয়ে থাকে কোনো মানসিক সমস্যা, তাহলে কিন্তু মনোরোগ চিকিৎসকের কাছেই যাওয়া উচিত, যারা আর 5টা ডাক্তারি মানে চিকিৎসা বিজ্ঞান পড়ে পাশ করে তারপরে মনোরোগ বিশেষজ্ঞ হিসাবে এগিয়ে এসেছেন, সেখানে তাদের ব্যুৎপত্তি তৈরি হয়েছে। আর মনোসমীক্ষক বা আরোগ্য সহায়ক মনোবিজ্ঞানী বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, এরা ওষুধ বা এই জাতীয় নয়, তারা দেখেন, তারা কাউন্সেলিং করেন। যদি আমি এইভাবে বলি যে তারা সমীক্ষা করেন, দেখেন, তাদের সঙ্গে কথা বলেন এবং এইভাবে তাদের সাহায্য করার চেষ্টা করেন। কেউ কেউ জিগমুন্ড ফ্রয়েড দের মনোসমীক্ষা পদ্ধতি অবলম্বন করেন, আবার অন্য জায়গায় তারা পরামর্শও দেন কিন্তু, তাই তো? তাহলে এইভাবে কিন্তু সাহায্য পাওয়া যায় এদের থেকে। তাহলে এসো এবার আমরা জেনে নিই সমাজবিজ্ঞানে মনোবিজ্ঞানের উপকারিতা। সমাজ জীবনে মনোবিজ্ঞানের উপকারিতা বলতে প্রধানত 4 রকম হয়। এক হচ্ছে শিক্ষাক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, রাষ্ট্রক্ষেত্রে এবং সামাজিক সমস্যার ক্ষেত্রে উপকারিতা। দীর্ঘদিন থেকেই শিক্ষকেরা শিক্ষাদানের উদ্দেশ্যে মনোবিজ্ঞানমূলক জ্ঞানের প্রয়োজনীয়তা অনুভব করেছেন। শিশুর বিকাশ পরিদর্শন করে মনোবিজ্ঞানের বিভিন্ন পর্যায়ে তার সামর্থ্য ও ব্যক্তিত্বের বৈশিষ্ট্য সংক্রান্ত সুস্পষ্ট ধারণায় উপনীত হতে চান এবং শিক্ষা পদ্ধতিকে বিজ্ঞানসম্মত করতে হলে শিক্ষকদের পক্ষে এই জ্ঞানের ভিত্তিতেই ঠিক করা বাঞ্ছনীয় কোন বয়সে বা শিশুর বিকাশের কোন পর্যায়ে কোন বিষয় এবং কীভাবে শিশুকে শিক্ষাদান করা হবে। আধুনিক কালে শিক্ষা সংক্রান্ত মনোবিজ্ঞানের গবেষণার ভিত্তিতে পাঠ্যপুস্তকাদি রচনা এবং শিক্ষায়তন পরিচালনার প্রয়াসও দেখা যাচ্ছে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ভর্তি করার জন্য ছাত্র নির্বাচনের উদ্দেশ্যেও নানা রকম মনোবিজ্ঞানমূলক অভিক্ষার উপর নির্ভর করা হয়। সংক্ষেপে বলা যায়, শিক্ষাক্ষেত্রে মনোবিজ্ঞানের উপকারিতা দিনের পর দিন স্পষ্ট থেকে স্পষ্টতর ভাবে স্বীকৃত হচ্ছে। আধুনিক শিল্পায়তন পরিকল্পনা ও পরিচালনার উদ্দেশ্যেও মনোবিজ্ঞানের উপকারিতা আজ
স্বীকৃত হয়েছে এবং মনোবিজ্ঞানীরা আশা করেন অদূর ভবিষ্যতে শিল্পক্ষেত্রে মনোবিজ্ঞানের গুরুত্ব অনেক বেড়ে যাবে। আজকাল প্রধানত শিল্প ও ব্যবসায়ের বিভিন্ন বিভাগের কর্মী নির্বাচনের উদ্দেশ্যেই নানা রকম মনোবিজ্ঞানমূলক অভিক্ষার উপর নির্ভর করা হয়। এই পরীক্ষাগুলির সাহায্যে বিভিন্ন ব্যক্তির বিভিন্ন প্রবণতা, সামর্থ্য প্রভৃতি নির্ণয় করা হয়। কিন্তু শিল্প ক্ষেত্রের আরও নানা সমস্যা সমাধানে আধুনিক মনোবিজ্ঞানের বিশেষ গুরুত্বপূর্ণ অবদান সম্ভব। বস্তুত এই জাতীয় সম্ভাবনা সার্থক করার উদ্দেশ্যেই আধুনিক মনোবিজ্ঞানের একটি শাখায় শিল্প সংক্রান্ত মনোবিজ্ঞানে নানা প্রকার গবেষণার আয়োজন দেখা যায়। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মনোবিজ্ঞানের উপযোগিতা এখনও প্রধানতই সামরিক বিভাগগুলির মধ্যে সীমাবদ্ধ। বুদ্ধির অভিক্ষা, প্রবণতার অভিক্ষা প্রভৃতির উপর নির্ভর করে বিভিন্ন সামরিক বিভাগের বিভিন্ন কাজের জন্য সেনা সংগ্রহের আয়োজন আজ ব্যাপকভাবে প্রচলিত হয়েছে। কিন্তু আশা করা যায় পৃথিবীতে যুদ্ধের সম্ভাবনা যত কমবে ততই গঠনমূলক রাষ্ট্র কার্যেও মনোবিজ্ঞানের গুরুত্ব বেড়ে চলবে। পরিশেষে উল্লেখ করা প্রয়োজন যে নানা সামাজিক সমস্যার সমাধানেও মনোবিজ্ঞানের উপকারিতা ইতিমধ্যেই স্বীকৃত হয়েছে এবং ভবিষ্যতে এই উদ্দেশ্যে মনোবিজ্ঞানের প্রয়োগ সম্ভাবনা প্রায় অপরিসীম। এই জাতীয় সামাজিক সমস্যা বলতে কুসংস্কার অপসারণ, অপরাধ পরায়ণতার প্রশমন, মানুষে মানুষে সুস্থ সহযোগিতামূলক সম্পর্ক স্থাপন প্রভৃতি নানা বিষয়ের উল্লেখ করা যায়। অবশ্যই এই জাতীয় সামাজিক সমস্যার সমাধান দায়িত্ব শুধুমাত্র মনোবিজ্ঞানীর উপর অর্পণ করা বিজ্ঞানসম্মত হবে না। সমস্যাগুলি জটিল এবং এগুলির মূলে অর্থনৈতিক, রাজনৈতিক প্রভৃতি নানা কারণ বর্তমান। অতএব এগুলির সমাধানকল্পে বহুমুখী প্রচেষ্টার প্রয়োজন আছে। কিন্তু সেই বহুমুখী প্রচেষ্টার ক্ষেত্রে মনোবিজ্ঞানমূলক প্রচেষ্টার গুরুত্বপূর্ণ স্থান অস্বীকার করা যায় না। তো আজ এই অবধি আমরা জেনে নিলাম মনোবিজ্ঞানের সমষ্টিগতভাবে মানে সামাজিক তার কি অবদান শিক্ষাক্ষেত্রে, শিল্পক্ষেত্রে এবং আরও দুটো ছিল যে রাষ্ট্রক্ষেত্রে মানে দেশ হিসাবে আর সমাজ হিসাবে তার কী রকম অবদান। সত্যি কথা বলতে কি মনোবিজ্ঞান আমরা জানতে অজান্তে আমার যেটা মনে হয় যে আমরা শিখতে থাকি, সারা জীবন ধরে শিখতে থাকি। আর সবচেয়ে ভালো একটা শিশুর বা বাচ্চার আঁত বোঝেন তার মা, তার কারণ সে তাকে সারাক্ষণ আগলে রাখেন। তার মানে মা তার সন্তানের সাইকোলজিক্যাল স্ট্যাটাস খুব ভালোভাবে বুঝতে পারেন। তো এই যে একটা নজর দেওয়া মানে সময় দেওয়া, এইটা কিন্তু বোধহয় দরকার। তাই আমরা যা বিজ্ঞানই পড়ি সেই বিজ্ঞানটাকে কিন্তু আমাদের সময় দিয়ে শিখতে হবে এবং তারপর তাকে শুধু শিখলে হবে না, হাতে কলমে করেও দেখতে হবে। তাহলে আজ এই অবধি। পরের সপ্তাহে বা পরের পরের এপিসোডে, পরের পর্বে আমরা শুরু করব দ্বিতীয় পরিচ্ছেদ, যেখানে স্নায়ুতন্ত্র সম্বন্ধে আমরা জানবো। তাই তো? তাহলে আজ এই অবধি। টাটা।